শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সেই মহান ব্যক্তিকে যার সদিচ্ছায় সৃজনশীল চিন্তাধারায় এবং গতিশীল নেতৃত্বে অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে দূরশিক্ষণমূলক পাঠ কার্যক্রম আমার ঘরে আমার স্কুল। তিনি শিক্ষক সমাজের অহংকার, তিনি শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের এভারগ্রিন প্রিন্সিপাল ডক্টর মাহবুবুর রহমান সাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময় যতই এগুচ্ছে, পরিস্থিতি যতই স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, করোনা ভাইরাস বা কোভিড-19 আমাদেরকে ততই আষ্টে পৃষ্ঠে চাপতে হচ্ছে। তুমি ঘরে থেকো, মনে রেখো আমরা যেমন তেমন, তুমি বাংলাদেশের ভবিষ্যৎ। তুমি বেঁচে থাকলে বেঁচে থাকবে বাংলাদেশ, তুমি সুস্থ থাকলেই টিকে থাকবে সুন্দর আগামীর স্বপ্ন। গত ক্লাসে নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী আমরা দ্বাদশ অধ্যায় ব্যাংক গ্রাহক নিয়ে আলোচনা করেছিলাম সংক্ষিপ্তভাবে। আজকে নবম শ্রেণীর সিলেবাস অনুযায়ী ব্যাংকিং অংশের ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে নবম অধ্যায় ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ ওমর ফারুক মোল্লা, সহকারী শিক্ষক, শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ। নবম অধ্যায় শুরু করার আগে তোমাদেরকে বলে রাখছি, অধ্যায়টা আমাদের খুবই বড়, অনেক জটিল বিষয়। একদম ব্যাংকিং ব্যবসায়ের যে ধরন, প্রকারভেদ, শ্রেণীবিন্যাস, কাঠামো ভিত্তিক, কার্যভিত্তিক, তারপর অঞ্চল ভিত্তিক, মালিকানা ভিত্তিক, বাজার ভিত্তিক, বিভিন্ন শ্রেণীবিন্যাস, ইসলামিক ব্যাংকিং সেবা, হিউজ একটা টপিক নিয়ে এই অধ্যায়। এবং এই অধ্যায় থেকে আমাদের সৃজনশীল সবসময় আসে। এই যে আমাদের দ্বিতীয় সেমিস্টার শুরু হলো, আশা একদম মেট্রিক পরীক্ষা পর্যন্ত আসবে ইনশাল্লাহ। তো এই অধ্যায় থেকে আমরা যখন আমাদের জেনারেল কার্য দিবসে আমরা এই অধ্যায় নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করি, আমাদের প্রায় 7 থেকে 8টি কার্য দিবস লাগে। এখন আজকে তোমাদের এই অধ্যায় থেকে আমি খুবই সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে আমি আবারও বলছি, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় আমাদের। এবং এই অধ্যায় থেকে এই যে আমাদের দ্বিতীয় সেমিস্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসা শুরু হবে, এটা মেট্রিক পরীক্ষা পর্যন্ত গিয়ে থামবে, মেট্রিক পরীক্ষাতেও আসবে, এটা গ্যারেন্টি। প্রথমেই ব্যাংকিং ব্যবসাটা কি? আমাদের আশেপাশে অনেকই ব্যাংক আছে, আমরা ব্যাংকিং সেবা সম্পর্কে হয়তো অতটা জানি না, কিন্তু ব্যাংক দেখতে পাই। এগুলা কি? এগুলো সব বাণিজ্যিক ব্যাংক। তাদের মূল উদ্দেশ্য কি? বাণিজ্যিক ব্যাংকের যে ধরনের ব্যাংক, ব্যাংক বলতে আমরা সাধারণত বাণিজ্যিক ব্যাংকে বুঝে থাকি। এবং ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। আমরা যারা কমার্সের ব্যবসায় শিক্ষায়, তারা যে কাজই করব, যে ধরনেরই ব্যবসা করব, তার মূল উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, মৌলিক উদ্দেশ্য মুনাফা অর্জন। ব্যাংকিং ব্যবসায়ও তার ব্যতিক্রম নয়, তাদেরও মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। এবার আসি, বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী যদি কোনো ব্যাংক গঠন করতে হয়, প্রাইভেট ব্যাংক, তাহলে সর্বনিম্ন সদস্য সংখ্যা হতে হবে 2 জন, সর্বোচ্চ 13 জন। এই এমসিকিউ কিন্তু আমাদের আসে। বাংলাদেশের ব্যাংকিং আইন অনুযায়ী যদি প্রাইভেট ব্যাংক গঠন করা হয়, তাহলে তার পরিচালক হতে হবে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 13 জন। আবার যদি পাবলিক লিমিটেড ব্যাংক গঠন করা হয়, তাহলে সর্বনিম্ন 7 জন সদস্য হতে হবে এবং সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ যতগুলো শেয়ার থাকবে সেই শেয়ার দ্বারাই গণনা করা হবে কতজন সর্বোচ্চ। এবার আসি ব্যাংকের শ্রেণীবিন্যাস। আমি আমার লেকচারের শুরুতেই তোমাদের বলে দিয়েছি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের শ্রেণীবিন্যাস হয়। কার্যভিত্তিক, কাঠামো ভিত্তিক, মালিকানা ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, দেশ ভিত্তিক, বিভিন্ন ধরনের আছে, বাজার ভিত্তিক। তো আমরা আজকে যে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, সেটা একদম সিম্পল, কাঠামো ভিত্তিক এবং কার্যভিত্তিক, দুইটা। আমরা আজকে দুইটা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। সেটা কি? কাঠামো ভিত্তিক শ্রেণীবিন্যাস এবং কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস। প্রথমে দেখে দিচ্ছি, কাঠামো ভিত্তিক ব্যাংক কয় প্রকার হতে পারে? 4 প্রকার। একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। কাঠামো ভিত্তিক ব্যাংকের শ্রেণীবিন্যাস 4 প্রকার। একক ব্যাংক কি? যে ব্যাংক,
একই স্থানে কাজ সম্পাদন করে তাকে একক ব্যাংক বলা হয়। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে তার একটি শাখা আছে, আর কোথাও কোনো ব্রাঞ্চ বা শাখা নেই। একটি নির্দিষ্ট স্থানকে কেন্দ্র করেই ব্যবসায় পরিচালনা করে, ব্যাংকিং ব্যবসায় পরিচালনা করে, তাকে একক ব্যাংক বলা হয়। বাংলাদেশে কি কোনো একক ব্যাংক আছে? বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নাই। বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নাই। এই এমসিকিউটা আমাদের প্রায়ই আসে। বাংলাদেশে কোন ব্যাংক ব্যবস্থার প্রচলন নাই? একক ব্যাংক। দ্বিতীয়, শাখা ব্যাংক। যেহেতু বাংলাদেশে একক ব্যাংক ব্যবস্থার প্রচলন নাই, অর্থাৎ বাংলাদেশে আমরা আশেপাশে আসতে যেতে যে ধরনের যত ব্যাংকই দেখি সকল ব্যাংকই কি শাখা ব্যাংক। শাখা ব্যাংক মানে তার এক বা একাধিক শাখা আছে। দেশের কোথাও না কোথাও তাদের একাধিক শাখা আছে, একাধিক ব্রাঞ্চ আছে, তাকে শাখা ব্যাংক বলা হয়। যেমন একটি মেইন ব্রাঞ্চের অধীনে, মূল ব্যাংকের অধীনে অনেকগুলো শাখা থাকে। যেমন এখানে আমাদের ইউসিবি রাতে বাসার সামনেই, স্কুলের সামনেই, সেটা তার মূল ব্রাঞ্চ কোথায়? মতিঝিলের দীর্ঘসায়। অথচ কোনাপাড়াতে তার শাখা আছে, শনিয়ারটা তার শাখা আছে, চিটাঙ্গর তার শাখা আছে, টালিমহল তার শাখা আছে। এগুলা কি সব শাখা ব্যাংক। শাখা ব্যাংক মূল ব্যাংকের মূল ব্রাঞ্চের অধীনে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তারা এখানে যে ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করুক না কেন, তার জন্য তাকে মূল ব্রাঞ্চ যেটা মতিঝিলে অবস্থিত সেখানে জবাবদিহি করতে হবে। এরপর আসি চেইন ব্যাংক, কাঠামোভিত্তিক শ্রেণীবিন্যাসের তৃতীয়। চেইন ব্যাংক। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য হচ্ছে পারস্পরিক উন্নতি সাধন। চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি? পারস্পরিক উন্নতি সাধন। এখন এই যে মূল উদ্দেশ্য, এটা থেকে এই সংজ্ঞাটা বোঝা যাচ্ছে চেইন ব্যাংকের সংজ্ঞাটা কি হতে পারে? দুই বা ততোধিক ব্যাংক, দুই বা ততোধিক ব্যাংক নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন ব্যাংকিং ব্যবসা পরিচালনা করা হয় তখন তাকে চেইন ব্যাংক বলা হয়। দুই বা ততোধিক ব্যাংক তাদের নিজ নিজ সত্তা অক্ষুণ্ণ রেখে যখন ব্যাংকিং কার্যক্রম বা ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে তখন তাকে চেইন ব্যাংক বলা হয়। এদের মূল উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন। অর্থাৎ সে একা একা ব্যাংকিং কার্যক্রম সম্পাদন করে মুনাফার মুখ দেখছে না বা মুনাফা অর্জন করতে পারছে না। তাই এরকম যারা একা একা মুনাফা অর্জন করতে ব্যর্থ হচ্ছে বারবার, এরকম দুই বা ততোধিক ব্যাংক একসাথে একত্রিত হয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। তবে তাদের সত্তা অর্থাৎ তাদের নামের কোনো চেঞ্জ হয় না, তারা তাদের অতীত নাম নিয়েই ব্যবসা করতে থাকে। এটা হচ্ছে চেইন ব্যাংক। তাদের মূল উদ্দেশ্য পারস্পরিক উন্নতি সাধন। সৃজনশীলের জ্ঞানমূলকে আমাদের এই প্রশ্নটা আসে, চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি? এরপর আসি গ্রুপ ব্যাংক। গ্রুপ ব্যাংক হচ্ছে দুই বা ততোধিক ব্যাংক যখন একটি হোল্ডিং কোম্পানির অধীনে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। দুই বা ততোধিক ব্যাংক যখন একটি হোল্ডিং কোম্পানির অধীনে থেকে ব্যাংকিং ব্যবসায় বা ব্যাংকিং কার্যক্রম পরিচালিত করে। অর্থাৎ গ্রুপ ব্যাংকটাকে বড় একটা ব্যাংক যার মুনাফা অনেক বেশি, যে অনেক সচ্ছল যে ব্যাংকটা, সেই ব্যাংক এই দুর্বল ব্যাংকগুলোকে কিনে নেয়। দুর্বল ব্যাংকগুলোর শেয়ারগুলো কিনে নেয়। আমরা জানি শেয়ারের মাধ্যমে মূলধন সংগ্রহ করে বাংলাদেশের আমরা কমার্সের সপ্তম অধ্যায়ে দেখেছি কি বলে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার ক্রয় বিক্রয় করা হয়। এই যে শেয়ার হোল্ডাররা কি কোম্পানির মালিক। যদি আমিও কোনো দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ফেলি তাহলে আমিও সেই ব্যাংকের মালিক হয়ে যাব। ঠিক তেমন তুমিও। এই গ্রুপ ব্যাংকটা হোল্ডিং কোম্পানি বা বড় ধরনের কোনো একটা ব্যাংক দুর্বল ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার ক্রয় করে নেয়, যার ফলে সে ওই ব্যাংকার মালিক হয়ে যায় এবং ওই ব্যাংকের অধীনে বা ওই কোম্পানির অধীনে এই ব্যাংকে তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। তাহলে আমাদের এখানে কাঠামো ভিত্তিক ব্যাংকের শ্রেণীবিন্যাস গেল। কাঠামো ভিত্তিক ব্যাংক কয় প্রকার?
চার প্রকার: একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। এবার আসি কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস। কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস, কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস আমাদের বইয়ে দেওয়া আছে 11টা, অর্থাৎ কাজ অনুযায়ী, কাজের ধরন অনুযায়ী ব্যাংকে সাধারণত 11 ভাগে ভাগ করা যায়। আমি এখানে 5টা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব, কারণ এই 5টাই আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, বাকি 6টার চেয়ে। ওটা আমরা পরে রিভাইজ দিয়ে দেখে নেব। তাহলে কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস বইয়ে মোট আছে 11টা, আমরা আজকে পড়ব 5টা: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংক। তাহলে প্রথম কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক কোনটা? ব্যাংকিং সমাজের নেতা, রাজা, সূর্য, প্রাণ সবকিছু, ব্যাংকিং সমাজের সবকিছু কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া ব্যাংকিং ব্যবসায় অচল। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া ব্যাংকিং ব্যবসায় অচল। বা দেশের প্রত্যেকটা ব্যাংকে অনুমতি দেয়, ব্যাংকিং কার্যক্রমের অনুমতি দেয় কে? কেন্দ্রীয় ব্যাংক। দেশের প্রত্যেকটা ব্যাংক কার্যক্রম শুরু করে বা কার্যক্রম করে কার নির্দেশ মোতাবেক? কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেক দেশে একটি কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের দেশে কি আছে? আমাদের দেশে আছে। আমাদের দেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক, প্রতিষ্ঠিত অবস্থিত। ব্রাঞ্চ আছে, কেন্দ্রীয় ব্যাংকের ব্রাঞ্চ আছে আমাদের। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস অনুযায়ী প্রথমেই আমরা যে জিনিসটা জানলাম, কেন্দ্রীয় ব্যাংক সে ব্যাংকিং সমাজের সব, ইভেন দেশের অর্থনীতিও অনেকটা কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। এটা সরকারের ব্যাংক, সরকারি ব্যাংক। দেশের মুদ্রাস্ফীতি, দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা রিজার্ভ, বিনিময় রিজার্ভ, নিকাশ দর, বিভিন্ন কাজ করে। এক কথায় দেশের অর্থনৈতিক মেরুদণ্ড বলা যায় কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রমকে। কেন্দ্রীয় ব্যাংকের উপরে ডিপেন্ড করে দেশের আর্থিক অবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের সকল সিদ্ধান্ত দেশের উন্নয়নের জন্যই নেওয়া হয়। এটা একটা অমনাভাবকী প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, অমনাভাবকী। এর উদ্দেশ্য দেশের উন্নয়ন বা জনগণের উন্নয়ন। এবার আসি বাণিজ্যিক ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আমরা আশেপাশে যত ব্যাংক দেখি সকল ব্যাংকই কি? বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশ ব্যাংক ব্যতীত বা দেশের যেখানে যে অবস্থাতেই আমরা হাঁটতে যাই, হিসাব খুলি, ব্যাংক অ্যাকাউন্ট খুলি, যেখানেই যাই, যেভাবেই যাই, সেটা কি? যে ব্যাংকটি দেখি সেটা কি? বাণিজ্যিক ব্যাংক। এর মুখ্য উদ্দেশ্য কি? মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ছাড়া আমরা আশেপাশে যে ব্যাংকই দেখি সকল ব্যাংকই বাণিজ্যিক ব্যাংক। বোঝা গেল? এরপর আছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংকেও আমরা বাণিজ্যিক ব্যাংক বলতে পারি, তবে তার কাজের ধরন অনুযায়ী তার শ্রেণীবিন্যাসটা চেঞ্জ হয়ে শিল্প ব্যাংক হয়েছে। কারণ কি? কারণ তার মুখ্য উদ্দেশ্য, বাণিজ্যিক ব্যাংকের মুখ্য উদ্দেশ্য যেমন মুনাফা অর্জন, শিল্প ব্যাংকের উদ্দেশ্য মুনাফা অর্জন। তবে সে মুনাফাটা সে শুধু মেইনলি তার জন্ম হয়েছে শিল্প খাতে ইনভেস্টের জন্য। শিল্প উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে তাকে কি বলা হয়? শিল্প ব্যাংক। শিল্প উন্নয়নের জন্য যে কাজ করে, যেমন তার প্রথম সে কারখানা নির্মাণের জন্য ঋণ দিবে, সে কি বলে কারখানার জন্য জমি ক্রয়ের জন্য ঋণ দিবে, পণ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ক্রয়, এই ধরনের টাইপের সে ঋণটা বেশি দেয়। তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শিল্প খাতে ঋণ দেওয়া বা বিনিয়োগ করা। বাংলাদেশে কি শিল্প ব্যাংক আছে? বাংলাদেশে পিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, এটা শিল্প ব্যাংক। তার মূল উদ্দেশ্য কি? শিল্প খাত উন্নয়ন। শিল্প খাত উন্নয়ন, কারখানা নির্মাণের জন্য ঋণ দেয়া, কারখানা তৈরির জন্য, জমি ক্রয়ের জন্য ঋণ দেয়া, তারপর কি যন্ত্রপাতি, পণ্য উৎপাদনের জন্য যন্ত্রপাতি ক্রয়, এসব বিষয়ে সে ঋণটা বেশি দিয়ে থাকে। এই জন্য দেশের শিল্প উন্নয়নের জন্য যে ব্যাংক কাজ করে তাকে বলা হয় শিল্প ব্যাংক। তারপর আসছে বিনিময় ব্যাংক। এটাও এক ধরনের বাণিজ্যিক ব্যাংক, তবে তার উদ্দেশ্যের কারণে, তার কাজের ধরনের কারণে তার নাম চেঞ্জ হয়ে গেছে। এই ব্যাংকটার মূল উদ্দেশ্য হচ্ছে
বৈদেশিক বাণিজ্যের সহায়তা এবং মূল উদ্দেশ্য বৈদেশিক বাণিজ্যের সহায়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়। বৈদেশিক বাণিজ্যের সহায়তা এবং বৈদেশিক মুদ্রা বিনিময়, এই জন্য তার নাম কি বিনিময় ব্যাংক। বৈদেশিক মুদ্রার বিনিময়, যেমন টাকা আমাদের কনভার্ট করতে হয়। আমি ইন্ডিয়া ট্যুর করতে যাব বা এই ব্যবসার জন্য ইন্ডিয়া যাব, ব্যবসার জন্য চীন যাব, বাংলাদেশি টাকাকে রুপিতে রূপান্তর করতে হবে, বাংলাদেশি টাকাকে ডলারে রূপান্তর করতে হবে। এই কাজটা মেইনলি টাকা করে বিনিময় ব্যাংক। এরপর বিনিময় ব্যাংকের আরেকটা কাজ হচ্ছে কি বৈদেশিক বাণিজ্যের সহায়তা। আমি যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বিদেশ থেকে পণ্য আমদানি করতে চাই তাহলে কি করতে হবে? ধরেন আমি চীন থেকে পণ্য আমদানি করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যে চীন থেকে যে কোম্পানির কাছ থেকে পণ্য আমদানি করবো সেই কোম্পানিকে আমাকে চিনে না, সে আমাকে পণ্য দিতে রাজি হবে না। কারণ কি, যদি আমি পণ্য নিয়ে টাকা না দিই অথবা সে অগ্রিম যদি টাকা চায়, আমি যদি তাকে টাকা দেই, সে যদি আমাকে পণ্য না দেয়, দুদিক থেকে অনিশ্চয়তা আছে। বিনিময় ব্যাংক এই অনিশ্চয়তাটা দূর করে বৈদেশিক বাণিজ্যের সহায়তা করে। কিভাবে? এলসি। আপনার আমদানি এবং রপ্তানির কারণে এলসি মাস্ট। এলসি কি? লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। এলসি লেটার অফ ক্রেডিট বা প্রত্যয়পত্র। এটা হচ্ছে আমদানিকারকের পক্ষ হয়ে রপ্তানিকারককে অর্থ পরিশোধের নিশ্চয়তা। এই নিশ্চয়তা কে দেয়? বিনিময় ব্যাংক। বোঝা গেল? বাংলাদেশে এরকম একটা ব্যাংকের উদাহরণ এক্সিম ব্যাংক, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক লিমিটেড। এটাকে ইসলামী ব্যাংকিং সেবার মধ্যে ধরা হয়। এটা বিনিময় ব্যাংকের একটা উদাহরণ। আমাদের কিন্তু এমসিকিউতে আসে নিচের কোনটি শিল্প ব্যাংক, নিচের কোনটি বিনিময় ব্যাংক। তখন শিল্প ব্যাংক চাইলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, আর বিনিময় ব্যাংক চাইলে এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক লিমিটেড। এবার আসি বিনিয়োগ ব্যাংক। বিনিয়োগ ব্যাংকের কাজটা কি হচ্ছে? ইনভেস্ট করা। সে কোথায় ইনভেস্ট করে? ইনভেস্টের বাংলায় তো বিনিয়োগ, রাইট? সে কোথায় ইনভেস্ট করে? নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং। নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং, মধ্য এবং দীর্ঘমেয়াদী ঋণ, ব্রিজ ফিন্যান্স এবং ডিবেঞ্চার ফিন্যান্স ইত্যাদি খাতে বিনিয়োগ করে। বইয়ে আমাদের জাস্ট এই 2 লাইনই লেখা বিনিয়োগ ব্যাংক সম্পর্কে। কি? নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ, ব্রিজ ফিন্যান্স এবং ডিবেঞ্চার ফিন্যান্স ইত্যাদি কাজ করে থাকে। এবার আসি, এটা আমাদের সৃজনশীলে আসে, উদ্দীপকে ঘুরায় পেঁচায় বিনিয়োগ ব্যাংকের কথা বলা হয়। সেই ক্ষেত্রে আমরা লিখতে গিয়ে অতটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারি না, কারণ বইয়ে এর চেয়ে বেশি আর কিছু দেয়া নেই। আমি নবগঠিত শেয়ারের অবলেখক, এটা পরীক্ষাতেও অনুধাবনে আসে। নবগঠিত শেয়ারের অবলেখক কি ব্যাখ্যা করবো, আন্ডাররাইটিং কি, আমি সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি। অবলেখক নতুন শেয়ার, কোন নতুন কোম্পানি যখন শেয়ারের মার্কেটে শেয়ার বিক্রি করতে চায়, তার শেয়ার বিক্রির পূর্ণ নিশ্চয়তা থাকে না। আমি যদি মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জে শেয়ার বিক্রি করতে চাই বিনিয়োগকারীদের কাছে, তাহলে আমার শেয়ার কি কেউ কিনতে রাজি হবে? বাংলাদেশে এরকম অনেক আননোন কোম্পানি আছে, ঝিল বাংলা লিমিটেড, তারপর দুলামিয়া কটন বার, কালুইস ফেরি, এগুলো কি আননোন কোম্পানি। এদের শেয়ার সবসময় যে 100% বিক্রি হবে এর নিশ্চয়তা থাকে না বা নিশ্চয়তা নাই। এই নিশ্চয়তাটা যে দেয় তাকে শেয়ারের অবলেখক বলা হয়। এই নিশ্চয়তাটা যে দেয় তাকে কি বলা হয়? শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং। এখন নতুন কোম্পানি যদি মার্কেটে শেয়ার বিক্রি করতে আসে এবং শেয়ার যদি 100% বিক্রি না হয়, সে দায় কে নেবে? সে দায় এই বিনিয়োগ ব্যাংকের অবলেখক। ব্যাংকটা যে অবলেখক বা আন্ডাররাইটিং হিসেবে কাজ করছে, সে দায় নেবে। যতটুকু শেয়ার আমার বিক্রি হচ্ছে না, ওই শেয়ারগুলো সে কিনে রেখে দেবে। অর্থাৎ শেয়ারের অবলেখক হচ্ছে 100% শেয়ার বিক্রির অগ্রিম নিশ্চয়তা। শেয়ার অবলেখক হচ্ছে 100% নতুন শেয়ার বিক্রির
পূর্ণ নিশ্চয়তা। যদি বিক্রি না হয় তাহলে অবলেখক হিসেবে যে ব্যাংক কাজ করছে সে ব্যাংক কিনে রেখে দেবে ভবিষ্যতে, এবং ওই ব্যাংক এই শেয়ারটা বিক্রির সুযোগ খুঁজবে। যখন ভবিষ্যতে শেয়ারের দাম যদি হঠাৎ বৃদ্ধি পায়, সে শেয়ার সাধারণ পাবলিকের কাছে বিক্রি করে দেবে। এটা হচ্ছে শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং। কেন সে এখানে ইনভেস্ট করে শেয়ারের অবলেখকে? কারণ এখানে সে আন্ডাররাইটিং কমিশন বা অবলেখন কমিশন পায়। একটা শেয়ার বিক্রির মুনাফার একটা নির্দিষ্ট অংশ এই ব্যাংকে এই কাজের জন্য দেওয়া হয়। অগ্রিম নিশ্চয়তা দেওয়ার জন্য তাকে মুনাফার একটা অংশ দেওয়া হয়, আন্ডাররাইটিং কমিশন বলে এটাকে। এবার আসি মধ্যমেয়াদী বিনিয়োগ ব্যাংকের কাজ। এই গেল নবগঠিত শেয়ারের অবলেখক বা আন্ডাররাইটিং। 2 নাম্বার হচ্ছে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ, এটা তো আমরা বুঝি। 3 নাম্বার হচ্ছে ব্রিজ ফিন্যান্স। ব্রিজ ফিন্যান্সটাও আমাদের অনুধাবনে আসে। ব্রিজ ফিন্যান্স কি ব্যাখ্যা করো। ব্রিজ ফিন্যান্স সম্পর্কে শুধু ব্রিজ ফিন্যান্স বই আমাদের লেখা আছে, এরপর আর কিছু বলা নাই। আমি ব্রিজ ফিন্যান্সটা সংক্ষিপ্তভাবে বলি। ব্রিজ ফিন্যান্স হচ্ছে স্বল্পমেয়াদী ঋণ। স্বল্পমেয়াদী ঋণ, স্বল্পমেয়াদটা বলতে 1 সপ্তাহ থেকে 3 বছর। স্বল্পমেয়াদটা বলতে 1 সপ্তাহ থেকে 3 বছর। ধরেন আমার হঠাৎ ব্যবসার জন্য টাকা প্রয়োজন, আমার হিউজ পরিমাণ অর্থ আছে, আমার ব্যবসায় ইনভেস্ট করা আছে, কিন্তু হঠাৎ 10 দিনের জন্য বা 15 দিনের জন্য আমার একটা 1 কোটি টাকার প্রয়োজন। এই টাকাটা আমি কোথায় পাবো? এই টাকাটাই বিনিয়োগ ব্যাংক ব্রিজ ফিন্যান্সের মাধ্যমে দেয়। এটাকে ব্রিজ লোনও বলা হয়। স্বল্প মেয়াদী ঋণ, আমি 15 দিন পর কোনো পণ্য বিক্রি করে এই 1 কোটি টাকা পরিশোধ করতে পারবো, বা আমার ব্যাংকে একটা এফডিআর আছে, 15 দিন পর সেটা ম্যাচিউরিটি হয়ে যাবে, সেটা ভেঙে আমি টাকাটা পরিশোধ করতে পারবো। কিন্তু এই 15 দিনের জন্য যে আমার টাকা প্রয়োজন, একদম স্বল্প মেয়াদী, শর্ট টার্মে, এই টাকাটা, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে যে সেতু বন্ধন তৈরি করে বিনিয়োগ ব্যাংক, এজন্য এটার নাম দেওয়া হয়েছে ব্রিজ। তাহলে এই যে শর্ট টার্ম 7 দিন থেকে 3 বছর মেয়াদী শর্ট টার্মে যে লোন দেয়, এটাকেই বলা হয় ব্রিজ ফিন্যান্স বা ব্রিজ লোনস। তবে এটার একটা অসুবিধা হচ্ছে, এতে সুদের হার খুব বেশি থাকে, উচ্চ সুদের হার থাকে। এতে সুদের হার উচ্চ থাকে। তাহলে আমরা কার্যভিত্তিক শ্রেণীবিন্যাস অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিময় ব্যাংক এবং বিনিয়োগ ব্যাংক সম্পর্কে ধারণা পেলাম। এখান থেকে আমাদের সৃজনশীল আসে এবং খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, এখন আমাদের এই নবম অধ্যায়ের টপিকের আরেকটা জিনিস আছে, ব্যাংকিং ব্যবসায়ের মূল নীতি। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ব্যাংক তাদের ব্যাংকিং ব্যবসায় কার্যক্রম পরিচালনার জন্য কিছু নীতি অবলম্বন করে। একে বলা হয় ব্যাংকিং ব্যবসায়ের মূল নীতি। এরকম ব্যাংকিং ব্যবসায়ের মূল নীতি আমাদের বইয়ে দেওয়া আছে 14টা। আমরা 14টারই পয়েন্ট, শুধু পয়েন্টগুলো মুখস্থ করার চেষ্টা করব। 2-3টা ভুলে যাব, 10টা পর্যন্ত মনে রাখলেই চলবে। কারণ সৃজনশীলে আমাদের আসে, কখনো কখনো সৃজনশীলে সবগুলো নীতি সম্পর্কে জানতে চাই। তাহলে এখানে আমি 9টা পয়েন্ট লিখেছি। বই আমাদের 14টা আছে, আমি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো লিখেছি। এখান থেকে ভিতর থেকে যদি কোনো সৃজনশীল আসে, সেটা হতে পারে নিরাপত্তার নীতি, তারল্য নীতি, মিতব্যয়িতার নীতি। এই 3টা থেকে আমাদের ভিতর থেকে ইন্ডিভিজুয়াল পয়েন্ট থেকে যদি কোনো কোশ্চেন হয়, তাহলে এই 3টা থেকে বেশি হয় আমাদের কোশ্চেন। ওকে, তাহলে নিরাপত্তার নীতি, তারল্য নীতি, সুনামের নীতি, সচ্ছলতার নীতি, মিতব্যয়িতার নীতি, বিশেষায়নের নীতি, মুনাফার নীতি, দক্ষতার নীতি, সেবার নীতি ইত্যাদি বিভিন্ন ধরনের নীতি আছে ব্যাংকের। প্রথমেই নিরাপত্তার নীতিটা কি? যেহেতু এগুলোর ভিতর থেকে আমাদের প্রশ্ন হয়, তাই নিরাপত্তার নীতিটা আমি বলে দিচ্ছি। নিরাপত্তার নীতিটা হচ্ছে ব্যাংকের 2টা পক্ষ, একটা ব্যাংক নিজে আর একটা আমরা গ্রাহক, 2 পক্ষেরই নিরাপত্তা দেওয়া। প্রথম, আমরা যারা সাধারণ মানুষ আমানত রাখি ব্যাংকে, আমার টাকার নিরাপত্তা, এটা ব্যাংকের নিরাপত্তা নীতির অন্তর্গত। আমরা ব্যাংকের লকার সেবা নেই, লকারের মধ্যে মূল্যবান দলিলপত্র রাখি,
স্বর্ণ অলংকার গয়না ইত্যাদি রেখে দিই, এটা ব্যাংকের নিরাপত্তার অংশ। আমরা জানি ব্যাংকে নিরাপদ থাকবে আমার নিজের বাসার চেয়ে ব্যাংকে বেশি নিরাপদ থাকবে। এটা আমাদের দৃষ্টিকোণ থেকে ব্যাংকের নিরাপত্তা নীতি। আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে তার নিরাপত্তা কি? এক, আমরা যে টাকা দিচ্ছি ব্যাংকে রাখছি, ব্যাংকে আমাদের সুদ দিবে না? সুদটা কোত্থেকে দিবে? অবশ্যই ব্যাংক এই টাকাটা অন্য কোথাও ইনভেস্ট করবে বা অন্য কাউকে ঋণ দিবে, রাইট? এখন যাকে ঋণ দিবে সে যদি ঋণের টাকা ফেরত না দেয় তখন কি হবে? তখন ব্যাংক ক্ষতির সম্মুখীন হবে। এই জন্য ব্যাংক নিরাপত্তার অনুযায়ী তার সবকিছু ঠিক রাখে যে যাকে আমি ঋণ দিচ্ছি সে আর্থিকভাবে কেমন সচ্ছল, তার স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ কি আছে, বা প্রয়োজনে তার কাছ থেকে জামানত নেওয়া যায় কিনা, এসব জিনিসগুলো বিবেচনা করে তারপরে ওই নির্দিষ্ট ব্যক্তিকে টাকা ধার দেয় বা ব্যাংক বিনিয়োগ করে। এটা হচ্ছে ব্যাংকের নিরাপত্তা নীতি। দ্বিতীয় হচ্ছে তারল্য নীতি। এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। তারল্য মানে কি? তারল্য মানে নগদ অর্থাৎ নগদ টাকা রাখার নীতি। আমরা ব্যাংকে তো আমি একা গ্রাহক না বা তুমি একা গ্রাহক না, প্রায় 100 জন 200 জন 300 জন গ্রাহক, তারা সবাই ব্যাংকে টাকা জমা রাখছে। এভাবে আমি 1 লাখ রাখছি, তুমি 1 কোটি রাখছো, সে 10 লাখ রাখছে। এভাবে ব্যাংকের কাছে 50 কোটি টাকা আমাদের আমানত আছে বা জমা আছে। এখন এই 50 কোটি টাকার উপরে তো ব্যাংক আমাদের সুদ দিবে, রাইট? কিভাবে দিবে? এই টাকাটা ইনভেস্ট করতে হবে। ব্যাংক পুরো টাকাটা ইনভেস্ট করতে পারে না, কারণ প্রয়োজনে যদি আমানতকারী কখনো ব্যাংকের কাছে টাকা চায়, ব্যাংক সরাসরি টাকা দিতে বা তৎক্ষণাৎ টাকা দিতে পারে। আমি যদি ব্যাংকে চেক নিয়ে যাই, ব্যাংক আমাকে আমার টাকা দিতে বাধ্য। তাই ব্যাংক একটা নির্দিষ্ট হিসাব করে যে কি পরিমাণ টাকা তারল্য বা নগদ রাখলে এই দৈনন্দিন চাহিদাটা মেটানো যাবে। যে আজকে আমার এখানে 50 জন টাকা রাখছে 50 কোটি, 100 জন টাকা রাখছে 50 কোটি, 100 জনের টাকাই একসাথে দরকার পড়বে না, হয়তো 3 জন আসবে বা 4 জন আমার কাছ থেকে টাকা নিতে আসবে। ব্যাংক এই হিসাবটা খুব সূক্ষ্মভাবে করে এই তারল্য নীতির মাধ্যমে, যে কত টাকা ক্যাশ বা নগদ রাখলে এই যে 4 জন 5 জন 10 জন টাকা তুলতে আসবে তাদের চাহিদাটা পূরণ করা যাবে। বোঝা গেল? কত টাকা নগদ রাখলে এই 4 জন 5 জন 10 জন গ্রাহক আসবে তাদের নিজের টাকা তুলতে, সেই চাহিদা পূরণ করা যাবে। এই যে বাকি টাকা, ধরেন 50 কোটি টাকা তার ইনভেস্ট আছে, 1 কোটি টাকা সে নগদ বা তারল্য রেখে দিল, বাকি 49 কোটি টাকা ইনভেস্ট করল, সেখান থেকে সে প্রফিট বা সুদ পেল। এই যে 1 কোটি টাকা রেখলো, এটাই ব্যাংকের তারল্য নীতির অন্তর্গত। যদি আমার কোনো গ্রাহক এসে আমার কাছ থেকে টাকা চায়, তাহলে আমি 1 কোটি টাকা থেকে দিয়ে দিব। প্রতিদিন 1 কোটি টাকা রাখলেই মোটামুটি সব গ্রাহকের চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। সুনামের নীতি, অবশ্যই যেটা ভালো ব্যাংক সেখানে গ্রাহকরা বেশি যায়, এই নীতিটাও ব্যাংকের মেনে নেওয়া উচিত। সচ্ছলতার নীতি, আর্থিকভাবে সচ্ছল থাকতে হবে ব্যাংকে, কারণ ব্যাংকের খেলাই তো টাকার খেলা, টাকা ছাড়া ব্যাংকের কোনো খেলা নেই। তারপর আমাদের সৃজনশীল আসে মিতব্যয়িতার নীতি, অর্থাৎ কস্ট কমায় দেওয়া। যত কম খরচ করে চলা যায়, যত কম খরচ করবা প্রফিট তত বেশি ব্যাংকের, এটা একটা অন্যতম নীতি। তারপর আসি বিশেষায়নের নীতি, মুনাফার নীতি, প্রফিট। এটা তো কোনো সন্দেহ নাই, ব্যাংকের জন্ম হয়েছে শুধু মুনাফার জন্য। এই মুনাফার জন্যই সে ভালো সেবা দেয়, সে ভালো দক্ষ হয়, তার টার্গেট কি? মুনাফা। দক্ষতার নীতি, যদি ব্যাংকে গিয়ে আমি ঠিকমতো সেবা না পাই, ব্যাংকের যারা ব্যাংকার আছে তারা যদি আমাকে ঠিকমতো সেবা না দেয়, তাহলে গ্রাহক অসন্তুষ্টি দেখা দিবে। আমি গেলাম 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে থাকলাম, আমার চেক পাস হচ্ছে না, আমি লকারে যাবো, লকারে চাবি দিচ্ছে না আমাকে, বা তারা অনেক ব্যস্ত টাকা দিচ্ছে না, লকারে যাওয়ার জন্য সময় নাই। এই যে সেবা, তারা যে দক্ষ না, আমাকে যদি এই ধরনের সেবা না দেয়, তারা দক্ষতার পরিচয় না দেয়, তাহলে কি আমি ওই ব্যাংক থেকে পরে চলে আসবো, তার সাথে সম্পর্ক ছিন্ন করে নতুন ব্যাংকে অ্যাকাউন্ট করবো।
এলসি খুলতে যাব, এলসি খুলতে 1 দিন 2 দিন 3 দিন শুধু বারবার বারবার ঘুরায়, অর্থাৎ তারা তাদের কাজে অতটা দক্ষ না। সেবা নীতি একই জিনিস, যেহেতু দক্ষ নাই, সেবাও নাই। আমি গেছি অ্যাকাউন্ট খুলতে, তারা ঠিকমতো ফর্মই পূরণ করতে জানে না। কোথায় কোথায় আমার একটা সিগনেচার লাগবে, আমার 7 দিন সময় দিতে আমাকে চেক দিবে, 7 দিন সময় দিতে ডেবিট কার্ড দেবো, আমাকে 1 সপ্তাহ সময় চাইছে বা 15 দিন পাক্ষিক সময় চাইছে, স্যার আপনার ক্রেডিট কার্ডটা 15 দিন পরে এসে নিয়ে যায়। আমি 7 দিন পর গেছি, চেক করে নিই না। আমি 7 দিন পর গেছি, ডেবিট কার্ড স্যার আসে নাই। আমি 15 দিন পর গেছি, স্যার ক্রেডিট কার্ডটা পারমিট হয় নাই এখনো, আপনি আরো পরে আসেন। সেবা, যদি এই ধরনের সেবার নীতি, উন্নত সেবার নীতি ব্যাংকের না থাকে, তাহলে কি হবে? গ্রাহক অসন্তুষ্টি দেখা দেবে এবং তারা সেই ব্যাংকের সাথে তাদের সম্পর্ক ছিন্ন করে অন্য ব্যাংকে গিয়ে হিসাব করবে। বোঝা গেল? এই মোটামুটি আমাদের নবম অধ্যায়ের আজকের আলোচনা। আমরা নবম অধ্যায় থেকে কাঠামো ভিত্তিক ব্যাংকের শ্রেণীবিন্যাস, কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণীবিন্যাস এবং ব্যাংকিং ব্যবসায় মূলনীতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করলাম। আমাদের যদি সৃজনশীল আসে এই অধ্যায় থেকে, তাহলে এখান থেকে আসবে, এর কোনো বিকল্প নেই। আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, আমাদের সৃজনশীল আসলে আজকে যে আলোচনা করলাম এখান থেকে আসবে। সেটা যেই প্রশ্ন করুক, যেভাবে প্রশ্ন করুক, যেখান থেকেই প্রশ্ন করুক, উই ডোন্ট কেয়ার, প্রশ্ন এখান থেকেই হবে এই অধ্যায় থেকে যদি আসে। আর এই অধ্যায় থেকে আমি এখন তোমাদের একটা সৃজনশীল, একটা নমুনা সৃজনশীল লিখে দেব বাড়ির হোমওয়ার্ক হিসেবে, তোমরা সেটা তুলে দিও। কেমন? এই আমাদের একটা নমুনা সৃজনশীল, আমি বলে দিচ্ছি। জনাব সাইফান ব্যাংক হিসাব খোলার উদ্দেশ্যে মতিঝিলের একটি ব্যাংকে গেলে ব্যাংক কর্মকর্তা তাকে জানান এ ব্যাংক ব্যক্তিগত হিসাব খোলে না, এটি ব্যাংকিং সমাজের সূর্য। তিনি সাইফানকে পাশের আরেকটি ব্যাংকে যাওয়ার অনুরোধ করেন। ক, চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কি? খ, ব্রিজ ফিনান্স কি, ব্যাখ্যা করো। গ, সাইফান হিসাব খুলতে কোন ব্যাংকে গিয়েছিলেন? দেখেন, তিনি এমন একটা ব্যাংকে গেছেন যেখানে ব্যক্তিগত হিসাব খোলা হয় না, ব্যক্তিগত হিসাব খোলা হয় না, এবং ওই ব্যাংকটি ব্যাংকিং সমাজের সূর্য, অর্থাৎ তিনি কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছিলেন। জনাব সাইফান ব্যাংক হিসাব খুলতে কেন্দ্রীয় ব্যাংকে গিয়েছিলেন। ব্যাংক কর্মকর্তা তাকে কোন ধরনের ব্যাংকে যেতে বলেছেন বিশ্লেষণ করুন। আমরা জানি বাণিজ্যিক ব্যাংক, ব্যক্তিগত হিসাব খোলে, যেমন চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব, ডিপিএস, এফডিআর, আরএফসিডি বা রেসিডেন্ট ফরেন কারেন্সি হিসাব। এই ধরনের ব্যক্তিগত হিসাব খোলা কে খুলে? বাণিজ্যিক ব্যাংক। তাই ব্যাংক কর্মকর্তা তাকে বাণিজ্যিক ব্যাংকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। এই হলো নবম অধ্যায় নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। আমরা পুরো অধ্যায় নিয়ে আলোচনা করি নাই, খুবই হজবরল অবস্থা, অনেক বড় অধ্যায়। আমরা এই সৃজনশীলটা সম্পূর্ণভাবে লেখার এবং সুন্দরভাবে গুছিয়ে লেখার চেষ্টা করব, আশা করছি তোমরা পারবে। তো আজকে এখানে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং দোয়া করবে যাতে দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।